সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলের যে সাক্ষাৎকার পর্ব পাওয়ার অ্যান্ড পলিটিক্স, সেখানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ ভাই। আপনি কেমন আছেন? দীর্ঘদিন ধরে আমরা একটা আলাপ শুনতেছি, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের দক্ষিণাঞ্চল নিয়ে। এই যে দক্ষিণ এশিয়ায় একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের যে গুঞ্জন একটু শোনা যাচ্ছে, ভারতের হিন্দু ও বাংলাদেশের মুসলিমদের একাংশের পক্ষ থেকেও এরকম একটি গুঞ্জন ছড়ানো হচ্ছে। এর নেপথ্যে কি গভীর কোনো রাজনীতি রয়েছে কিনা? এটা একটা গুঞ্জন আছে, এটা সত্য। এটা গত 2-3 বছর ধরে আছে। এর উৎস যদি বলেন, এর উৎস হলো ভারতের আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, মানে আরএসএস হলো বিজেপির মাদার অর্গানাইজেশন। তারা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং উত্তর ভারত হলো তাদের সমর্থনের ভর কেন্দ্র। আরএসএস মনে করে যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রয়েছে, যেগুলো মূলত খ্রিস্টান অধ্যুষিত রাজ্য অনেকগুলো, এবং তাদের অপর অংশে বর্মার যে রাজ্য রয়েছে, চীন, কাচিন স্টেট, সেগুলোও মূলত খ্রিস্টান অধ্যুষিত রাজ্য। চীনের জনগণ, চীন মানে বর্মার চীন, এবং কাচিন, সেখানকার জনগণের ধর্মে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান। আবার ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অনেকগুলোতেই ধর্মে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ, যেমন মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুরেও কিছুটা। আরএসএস বলার চেষ্টা করছে যে ওইসব অঞ্চলে যে অস্থিরতা, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বর্মার ওই রাজ্যগুলোতে, এর একটা কারণ হলো, এর একটা শঙ্কা হলো যে এইসব অঞ্চলকে ঘিরে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হতে পারে। এই শঙ্কার কথা মূলত আরএসএস বলছিল। গত 1-2 বছর এটা বাংলাদেশেও সংক্রমিত হয়েছে, এবং আপনি যেটা বললেন, অনেক মুসলিম সংগঠন, মুসলিম তাত্ত্বিক এবং হিন্দুত্ববাদী তাত্ত্বিক এটা বলার চেষ্টা করেছে। আমি এটাকে বাস্তবসম্মত মনে করি না। আমি এটাকে গুঞ্জনই মনে করি, এবং এটা আমি একটা শুধু গুঞ্জন না, আমি মনে করি এটা একটা অপপ্রচার আর কি। এটার কারণ হলো, ভারত যে রাষ্ট্র কাঠামো এবং বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো, বর্মার যে রাষ্ট্র কাঠামো, এগুলো এখনো একটা বাস্তব ঘটনা। এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা বর্মার ওই খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলোর কেউ এইসব ভেঙে চুরে একটা নতুন রাষ্ট্রের কল্পনা হাজির করেনি, কখনো স্পষ্ট দাবি করেনি যে এখানে আমরা একটা খ্রিস্টান রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই। আর বাংলাদেশের দিক থেকে এটা তো খুবই অমূলক। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, যেটা ওই অঞ্চলের নিকটবর্তী, সেখানে খ্রিস্টান জনগণ খুবই নগণ্য, কয়েক লাখ মাত্র, অল্প কয়েক লাখ। ফলে বাংলাদেশের দিক থেকে এরকম শঙ্কায় ভোগার কোনো কারণ নাই বা বাস্তবসম্মত কারণ নাই। এবং ভারতের এটা একটা, আমি বলবো, অপপ্রচার খ্রিস্টান জনগোষ্ঠী সম্পর্কে, মূলধারা জনগোষ্ঠীর মাঝে একটা আতঙ্ক ছড়ানো, এটার একটা ফল দাঁড়াতে পারে। আবার বর্মায় যারা চীন স্টেটে এবং কাচিন স্টেটে স্বায়ত্তশাসনের আন্দোলন আছে, এটা সত্য ঘটনা, কিন্তু তারা কোনো খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, ব্যাপারটা এরকম নয়। তবে এই পুরো অঞ্চলের যে জনগোষ্ঠীগুলো, তাদের মধ্যে একটা জাতিগত সংহতির ব্যাপার আছে। কারণ এই যে সীমান্ত, এটা তো ব্রিটিশদের তৈরি করে যাওয়া সীমান্ত। ফলে তারা মনে করে এটা একটা কৃত্রিম সীমান্ত, এবং তারা এই সীমান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করেন নাগারা মনে করে তাদের এক অংশ ভারতে, আরেক অংশ বর্মায় পড়ে গেছে। বাংলাদেশের বমরা মনে করতে পারে তাদের জাতিগোষ্ঠীর এক অংশ মিজোরামে পড়ে গেছে, এক অংশ বর্মার চীন স্টেটে পড়ে গেছে। অর্থাৎ তাদের জাতিসত্তা, আদি জাতিসত্তা বিভক্ত হয়ে গেছে, কৃত্রিম সীমান্তের ভিতর পড়ে গেছে। তাদের পরিবারগুলো ভেঙে গেছে, তাদের সংস্কৃতি বিভক্ত হয়ে গেছে। যেমন বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি বিভক্ত হয়ে গেছে। আপনি সীমান্ত এলাকায় গেলে দেখবেন অনেক সীমানা গিয়েছে, একটা বাড়ির রান্নাঘর একদিকে পড়েছে, খাবার ঘর আরেকদিকে। তো ওইসব অঞ্চলে এটা হয়েছে। ফলে ওরা এটা হতাশ, একটা ক্ষোভ আছে, একটা হতাশা আছে, একটা আহাজারি আছে। কিন্তু তারা চায়, একটা স্বপ্ন দেখে যে তাদের আদি জাতিসত্তাগুলো যদি আবার এক হতে পারত। কিন্তু এর মানে এই না যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের মানে দাবি আছে, প্রচেষ্টা আছে। আমি এটা বাস্তবসম্মত মনে করি। এটার কোনো বাস্তব উপাদান নেই মাঠে।
মানে জাস্ট মুখে মুখে। এটা একটা কল্পনা, এবং এটা আমি বলবো যে একটা RSS শঙ্কা, একটা প্রচারণা। এটা এই প্রচারণা আকারে। আরএসএস এটা দিয়ে আসলে কি হাসিল করতে চাচ্ছে? আরএসএস ওইটা হলো ভারতে তো একটা বড় ভোট ব্যাংকটা হলো হিন্দুদের ভোট ব্যাংক, এক্স্যাক্টলি। এবং ভারতে উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোর সাথে দিল্লির একটা ঐতিহাসিক সংঘাত আছে, ঐতিহাসিক মনোমালিন্য আছে। উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে স্বাধীনতার চেষ্টা আছে, স্বায়ত্তশাসনের চেষ্টা আছে, বিচ্ছিন্ন হওয়ার সশস্ত্র চেষ্টা মানে আছে। সেভেন সিস্টার যেটা মানে হ্যাঁ, নাগাল্যান্ড, ওইটার মিজোরাম। কথাই হ্যাঁ, বলছি। জি। ফলে আরএসএস সবসময় এটাকে মূল কারণ থেকে দৃষ্টিটা আড়াল করার জন্য এটা বলে যে এখানে যা দেখছো অস্থিরতা, এটা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের চেষ্টা, অস্থিরতা। কিন্তু আসলে তো এই রাজ্যগুলো অতীতে ব্রিটিশ শাসন কায়েমের আগে এগুলো স্বাধীন রাজ্য ছিল, অনেকগুলো অনেকগুলো স্বাধীনতা চেয়েছিল, ব্রিটিশরা বলেছিল স্বাধীনতা দিয়ে যাবে, এবং এরা অনেকে ভারত রাষ্ট্রেও মুক্ত হয়েছিল এই প্রতিশ্রুতি থেকে যে 10-20 বছর পরে তাদেরকে তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেওয়া হবে, সেগুলো কিছু হয়নি। ফলে অস্থিরতার মূল কারণ ওইটা। যেমন মনে করেন মণিপুরে গত 2 বছর অস্থিরতা চলছে, সংঘাত চলছে। মণিপুরের এই সংঘাতের কারণ এই নয় যে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য কুকিরা চেষ্টা করছে। আসলে এই সংঘাতের একটা বাস্তব অন্য কারণ আছে, সেগুলো থেকে আড়াল করার জন্য আরএসএস এটা বলে। সম্প্রতি আমাদের যে সীমান্ত এলাকা, যে মানে মিয়ানমারের সঙ্গে এখানে যে রাখাইন রাজ্য, এটাতে মোটামুটি মানে আরাকান আর্মি যেটা মানে বিদ্রোহী গোষ্ঠী যেটা, তারা মোটামুটি দখলে নিয়ে নিয়েছে। এখন এই সেখানে এই তারা দখলে নেওয়ার পর মুংডু থেকে শুরু করে পুরা রাখাইন রাজ্যে নতুন করে রোহিঙ্গারা আবারও কিন্তু নিপীড়নের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে কি বাংলাদেশে আবারও রোহিঙ্গারা পালিয়ে আসার শঙ্কা তৈরি হচ্ছে কিনা, এবং হলে সেটি কেমন? আর যদি আরাকান আর্মি ওই রাখাইন রাজ্য পুরোটা দখলে নিয়ে নেয়, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে মানে তাদেরকে পাঠানোর ক্ষেত্রে, প্রত্যাবর্তন না প্রত্যর্পণের ক্ষেত্রে এই মানে বাংলাদেশ কি বিশেষ সুবিধা, বা এটা কি একবারে আটকে যাবে কিনা? আসলে আরাকানের, আমি এটাকে আরাকান বলি, আরাকানের প্রায় 70-80 ভাগ জায়গায় এখন আরাকান আর্মি দখল করে নিচ্ছে। এটা একটা বাস্তব ঘটনা। আপনি জানেন যে আরাকান একসময় স্বাধীন দেশ ছিল, এইটা বামাররা দখল করে। তো এখন যে আরাকান আর্মি বামার আর্মি মানে বার্মার কেন্দ্রীয় আর্মির বিরুদ্ধে লড়ছে, ওদের যে রাজনৈতিক অবস্থান, তাত্ত্বিক অবস্থান হলো ওরা স্বাধীনতার জন্য লড়ছে, এবং এটা ন্যায্যতা আছে, ঐতিহাসিক ন্যায্যতা আছে যে এটা স্বাধীনই ছিল। ব্রিটিশরা এটা বামারদের হাতে দিয়ে গেছে মাত্র। ফলে রাখাইন জনগোষ্ঠী মানে আরাকানের জনগোষ্ঠীর একটা অংশ রাখাইন, আরেক অংশ হলো রোহিঙ্গা মুসলিম। রাখাইনদের মানে আরাকান আর্মির মূল শক্তি হলো রাখাইনরা। রাখাইনরা কল্পনা করে, স্বপ্ন দেখে একটা স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলবে আরাকান। এখন এখানে রোহিঙ্গাদের ভিতর আবার ওইখানে 5 লাখ আছে, এখানে আমাদের এখানে 10 লাখ আছে। 10, 11, 12। হ্যাঁ, 10 হোক 12 হোক, 12। এটা আছে। আপনার এই সংখ্যা অমূলক নয় যে আরাকান আর্মির যেহেতু নিয়ন্ত্রণ যাচ্ছে আরাকানে, এবং এখন এই মুহূর্তে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো নয়। ফলে আরাকানের ভিতর থাকা রোহিঙ্গাদের অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করবে, এটা একটা ব্যাপার, বাস্তবতা। এবং বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তাদের আরাকানে ফেরত পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি লাগবে, ওদের অংশগ্রহণ লাগবে, মানে ওদের সাথে বাংলাদেশকে আলাপ করতে হবে। এবং এই অংশগ্রহণ সম্মতি খুব সহজ হবে না। প্রথমত এখানে তো আগে দ্বিমুখী একটা ব্যাপার ছিল, বাংলাদেশকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে বামার আর্মির সাথে আলাপের ব্যাপার ছিল, বা মিয়ানমার কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের সাথে। এখন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথে আলাপ করতে হবে। ফলে একটা ত্রিমুখী জটিলতা আছে। এবং আরাকান আর্মির বিরুদ্ধে সম্প্রতি রোহিঙ্গাদের অনেকে অস্ত্র ধারণ করেছে, ফলে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক এখন ভালো যাচ্ছে না। এরকম বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো আরো কঠিন হয়ে গেছে। এই ক্ষেত্রে কি মানে ওই আশার প্রবণতাটা কেমন তৈরি হতে পারে? কারণ এখানে একটা অভিযোগও রয়েছে, আপনি যেটা বললেন যে হচ্ছে এই আরাকান আর্মির বিরুদ্ধে হচ্ছে রোহিঙ্গারা অনেকে অস্ত্র হাতে নিয়েছে, এবং নানান সময় আমরা অভিযোগ দেখতে পেলাম যে হচ্ছে বাংলাদেশের যেসব রোহিঙ্গারা রয়েছে তারা গিয়া হচ্ছে জান্তার পক্ষে ট্রেনিং নিয়ে আরাকান আর্মির বিপক্ষে লড়ছে।
সেই ক্ষেত্রে কি বাকি যারা যে 5 লাখ হচ্ছে সেখানে এখনো রয়েছে, তারা কি আসার সম্ভাবনাটা কতটুকু এটা তো সম্ভাবনা না, একটা শঙ্কা। শঙ্কা? আমি বলবো যে এই সবাই না হলেও কিছু কিছু আসার শঙ্কা আছে, কারণ আরাকান আর্মি আরাকানের যে অংশটা প্রায় পুরো নিয়ন্ত্রণ কায়েম করেছে, ওই অংশ অর্থাৎ উত্তর আরাকান, সেই অংশতেই মানে রোহিঙ্গাদের বসবাস, মুংডু, বুথিডং, রাথিডং, এই অঞ্চলগুলো। তো সেইখানে রোহিঙ্গাদের স্বস্তির সঙ্গে থাকা কঠিন হবে। আরাকান আর্মির সাথে যদি তারা একটা সমঝোতায় আসতে না পারে, তাহলে সেখান থেকে বাংলাদেশে ঢুকে পড়ার শঙ্কা আছে। তবে এখানে বাস্তবতা হলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও এখন অনেক সতর্ক, আগের অবস্থায় নাই। কিন্তু আবার আমাদের সীমান্ত ব্যবস্থাপনায় এমন কিছু ত্রুটিও আছে যে রোহিঙ্গারা এখানে অল্প অল্প করে হলেও ঢুকে পড়তে পারে। কারণ আমাদের সীমান্তে অনিয়ম রয়েছে, ওইখানে একটা গোষ্ঠী রয়েছে যারা হচ্ছে এই পাচার কাজগুলো করে। এখন এই বিষয়ে আমার আপনার কাছে হচ্ছে শেষ প্রশ্ন, যে আমরা কি আসলে আর নিতে পারবো কিনা? বাংলাদেশ তো কোনো, বাংলাদেশ তো একটা জনসংখ্যার দিক থেকে এমন একটা অবস্থা আছে, এখানে কোনো বাড়তি 5 জন জনসংখ্যা নেওয়ারও বাস্তবতা নাই, কিন্তু 10 লাখ তো চলে এসেছে। এবং এই আশাটা তো অনেক সময় একটা দেশের সম্মতির উপর নির্ভর করে না, রাজনৈতিক অবস্থা দুই দিকে। আসলে অন্য কারণেও আরাকান থেকে মানুষ আসতে পারে, আমি সেটা বলতে চাই আপনার প্রশ্নে না থাকলেও। সেটা আরাকানে কিন্তু এখন প্রায় একটা দুর্ভিক্ষ অবস্থা চলছে, কারণ অনেকদিন ধরে গৃহযুদ্ধের কারণে আরাকানের খাদ্যাভাব আছে, আরাকানের অর্থনীতি ভেঙে পড়েছে। ফলে শুধু রোহিঙ্গা না, ওইখান থেকে রাখাইনদেরও ওইখানে চলে আসার বাস্তবতা আছে। ফলে আমি বলবো বাংলাদেশকে রোহিঙ্গা বিষয়ের বাইরে যেও আরাকানের বাস্তবতাটা গভীরভাবে বোঝা দরকার। কারণ ওইখানে শুধু একটা সামরিক সংঘাত হচ্ছে না, ওইখানে একটা মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে। ফলে ওইখান থেকে মানুষ আসার, আমি এটাকে রোহিঙ্গা বা রাখাইন আকারে না দেখে আমি বলবো ওইখান থেকে যে কোনো দুর্যোগের শিকার মানুষ তো অন্যদিকে যায়। আজকে সিরিয়ার মানুষ তো নানা দিকে ছড়িয়ে পড়ছে, আরাকানের মানুষও নানা দিকে ছড়িয়ে পড়তে পারে, সংকটের পড়ে বাংলাদেশে আসতে পারে। আপনি আমাদের সঙ্গে মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন, আপনাকে আসলে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমরা মানে যতজনের সাক্ষাৎকার নিয়েছি তার মধ্যে আপনি অন্যতম একজন, এবং মানে আমাদের প্রতি আপনার যে মানে সহায়তা এবং কথা বলার জন্য যে আপনি রাজি হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা, এটুকু বলতে পারি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও হচ্ছে নতুন কোনো বিষয়ে কথা বলার জন্য আমরা হয়তো এই এই প্রাজ্ঞ ব্যক্তিকে পেতে পারি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।